বিসমিল্লাহির রহমানির রহিম। করোনা ভাইরাসের প্রকোপ রক্ষা করতে আমরা সবাই মাস্ক ব্যবহার করব এবং বারবার হাত ধোয়ার সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার করে জীবাণুকে ধ্বংস করব। শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাস। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাহানাবাদ সেনানিবাস, খুলনা কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সাথে শিক্ষক হিসাবে আমি আছি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক পরিসংখ্যান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাহানাবাদ সেনানিবাস, খুলনা। তাহলে চলো আমরা আজকে দেখে নিই আমাদের আজকের পাঠে কি কি থাকছে। আমাদের আজকের পাঠে থাকবে পরিসংখ্যান প্রথম পত্রের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, এবং সেই সাথে চাইলে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও ক্লাসটা রিভিশন করে নিতে পারে। আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হলো তরঙ্গ গড়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় তরঙ্গ গড় ও তরঙ্গ গড়ের সূত্র, সেই সাথে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব আমরা। আজকের ক্লাস শেষে তোমরা কি কি শিখতে পারবে সেটা আমরা একটু জেনে নিই। তরঙ্গ গড় সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে আজকের ক্লাস শেষ হলে, এবং তরঙ্গ গড়ের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে তোমরা। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের পাঠের মূল আলোচ্য বিষয়ে চলে যাই। তাহলে চলো তরঙ্গ গড় বলতে আমরা কি বুঝি। তরঙ্গ শব্দের তরঙ্গটা কি আসলে? তরঙ্গ এর বাংলা হলো ঢেউ, অর্থাৎ যেটাকে আমরা বলি অসামঞ্জস্য, উঁচু নিচু, বা কখনো বাড়বে কখনো কমবে। যেমন আমরা যদি মনে করি বাস্তব জীবনে এরকম তরঙ্গ হয় কোথায়, তাহলে বাতাসের গতিবেগ যদি আমরা চিন্তা করি, এখানে কিন্তু তরঙ্গ হয়। মানে কখনো বাতাসটা জোরে আসছে, কখনো আস্তে আসছে, এই যে একটা তরঙ্গ। এবার যদি আমরা মনে করি নদীর ঢেউ, নদীর পানির যে ঢেউ, এটা কি তরঙ্গ? সাগরের পানির ঢেউ, এটা তরঙ্গ আকারে আসে। একইভাবে আমরা যদি রাস্তায় কোনো গাড়ি চালাই, তাহলে গাড়ির এই যে স্পিড বা গতিটা, এটাকে আমরা বলতে পারি তরঙ্গ। কখনো বাড়ে কখনো কমে, সম্পূর্ণ রাস্তায় একই স্পিডে গাড়ি চলে না। আমি যদি 50 কিলোমিটার রাস্তা গাড়ি চালাই, তাহলে একই স্পিডে গাড়ি চলবে না, কখনো বাড়বে কখনো কমবে, এটাকে বলা হয় তরঙ্গ। এই তরঙ্গ গড়কে ইংরেজিতে আবার রূপ দেওয়া হয়েছে হারমোনিক মিন। যেমন আমরা হারমোনিয়াম যখন বাজাই, তখন তার প্যাড গুলো, অর্থাৎ তার যে সাউন্ডের জন্য যেগুলো কাজ করে, সেগুলো কি ওঠানামা করে হারমোনিক মিন। দ্যাটস মিন এই হারমোনিক কথার অর্থই হলো তরঙ্গ। তাহলে আমরা তরঙ্গ গড় কাকে বলে সেটা একটু দেখে নিই। যে গাণিতিক ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে আমরা এই তরঙ্গ গড়টা কিভাবে ব্যবহার করব বা কখন ব্যবহার করব। তাহলে কোনো একটি গবেষণার কাজেও যদি আমরা গড় নির্ণয় করতে চাই, তাহলে এই যে সংখ্যার পরিবর্তন, সেক্ষেত্রে আমরা এই তরঙ্গ গড় বা কোন ক্ষেত্রে আমরা এটা নির্ণয় করতেছি সেটার উপর ভিত্তি করেই আমরা এই তরঙ্গ গড়টাকে নির্ণয় করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে কোনো তথ্য সারিতে যতগুলো অশূন্য মান থাকে, তাদের উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে তরঙ্গ গড় বলে। আমরা গত ক্লাসে এই একই রকম একটা সংজ্ঞা পড়েছিলাম জ্যামিতিক গড়ের ক্ষেত্রে। সেখানে ওই একটা কথা উল্লেখ ছিল অশূন্য, কিন্তু সেখানে আরেকটি কথা উল্লেখ ছিল ধনাত্মক। কিন্তু তরঙ্গ গড়ের ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে অশূন্য, এখানে ধনাত্মক বা ঋণাত্মকের কথা উল্লেখ করা হয়নি। আমরা বিষয়টি পরে আলোচনা করব আমাদের কোনো একটি প্রশ্ন দিয়ে এই সম্পর্কিত। তাহলে আমরা তরঙ্গ গড় কাকে বলে, যদি এই ধরনের প্রশ্ন আমাদের আসে, তাহলে আমরা মানে সরাসরি এই উত্তরটাই লিখতে পারবো। কোনো তথ্য সারিতে যতগুলো অশূন্য মান থাকে, তাদের উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে তরঙ্গ গড় বলে। অর্থাৎ মানগুলো হতে হবে অশূন্য। তথ্য সারির মান শূন্য হলে কিন্তু আমরা তরঙ্গ গড় নির্ণয় করতে পারবো না। আমি আবারও বলে দিচ্ছি যে তরঙ্গ গড় কাকে বলে। এই ধরনের প্রশ্ন আসলে আমরা উত্তরে লিখবো কোন তথ্য সারিতে যতগুলো অশূন্য মান থাকে, তাদের উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে তরঙ্গ গড় বলে। এবার আমরা চলে যাব অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে এই তরঙ্গ গড় কিভাবে নির্ণয় করা যায় সেই সূত্রটা দেখবো আমরা।
মনে রাখবো আমরা দুইটা ক্ষেত্রে সবসময় দেখি প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে, একটা হলো শ্রেণীকৃত আর একটা হলো অশ্রেণীকৃত। এখন আমরা দেখবো তরঙ্গ গড়ের ক্ষেত্রে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখি যে মনে করি আমার সংখ্যাগুলো হলো x1 x2 ডট ডট xn, মানে x এর n সংখ্যক সংখ্যা। এখানে n এর মান 1, 3টা 5টা 7টা 10টা, মানে যে কোনোটা হতে পারে। তাহলে আমরা এখানে n হলো একটা অজানা রাশি যে পর্যন্ত আমরা মানগুলোকে দিয়ে রেখেছি। তাহলে আমরা বলতে পারি কি, মনে করি x1 x2 ডট 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 xn কোন চলক x এর n সংখ্যক মান যাদের তরঙ্গ গড় hm অর্থাৎ হারমোনিক মিন ইকুয়াল 1/1/x1 প্লাস 1/x2 প্লাস ডট ডট প্লাস 1/xn ভাগ n। আমরা সংজ্ঞার সাথে একটু মিল করে এই সূত্রটা একটু দেখবো আমরা এবার। সেটি হলো, খেয়াল করো, সংজ্ঞায় বলা হয়েছে কোন তথ্য সারিতে যতগুলো মান থাকে, অর্থাৎ তথ্য সারির মানগুলো হলো x1 x2 এবং ডট ডট xn। তাহলে তথ্য সারির মানগুলোর উল্টা মান, তাহলে উল্টা মান বলতে আমরা বুঝি 1/x1 1/x2 1/xn, উল্টা মানের গাণিতিক গড়ের। তাহলে গাণিতিক গড় নির্ণয় করতে হলে আমরা জানি তথ্য সারির মানগুলো যোগ করতে হয়, তাহলে উল্টা মানগুলোকে যোগ করব 1/x1 প্লাস 1/x2 প্লাস ডট ডট প্লাস 1/xn, এবং মানগুলোর সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করতে হয় গাণিতিক গড়ের ক্ষেত্রে। তাহলে পদ সংখ্যা আমাদের এখানে শুধু n সংখ্যক মান, এই জন্য n। তাহলে এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 প্লাস ডট ডট 1/xn ভাগ n, এটা হলো গাণিতিক গড়। তাহলে তথ্য সারির মানগুলোর উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে, এবার এই গাণিতিক গড়ের উল্টা মান হলো 1 গাণিতিক গড়, এটাকে আমরা তরঙ্গ গড় বলে থাকি। আমরা আরেকটু ভালোভাবে খেয়াল করে দেখি, কোন তথ্য সারির প্রতিটি মান x1 x2 xn, এই মানগুলোর উল্টা মান হলো 1/x1 1/x2 এবং 1/xn। তার আমরা সমষ্টি করছি, অর্থাৎ গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমরা সমষ্টি করছি 1/x1 প্লাস 1/x2 প্লাস ডট ডট 1/xn। এবার আমরা করছি কি, তার পদ সংখ্যা দ্বারা ভাগ করছি, এই জন্য এটাকে গাণিতিক গড় হয়ে গেছে, উল্টা মানের গাণিতিক গড়। এবার এই গাণিতিক গড়ের গাণিতিক গড় লিখলে সেটাকে গাণিতিক গড়ের উল্টা মান হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি কি, তরঙ্গ গড়। এবার আমরা মানগুলোকে কি করব, উল্টায় দিছি জাস্ট, অর্থাৎ 1 এই ভাগ চিহ্নটাকে ইনটু করে দিলে এই হরটা লবে পরিণত হয়ে যায়, আর লবগুলো হরের লবটা হরেই থেকে যায়। তাহলে আমরা 1/x1 1/x2 এবং এভাবে 1/xn পর্যন্ত আমরা সেটাকে সমষ্টি করছি সাম অফ 1/xi, আর এই যে নিচের এনটা এটাকে উল্টে গেছে গুণ করার ফলে, যেটা উপরে লবের অংশে রয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন এই সূত্রটা ব্যবহার করে আমরা অশ্রেণীকৃত তথ্যের তরঙ্গ গড় নির্ণয় করব। তাহলে চলো আমরা একটা ম্যাথমেটিক্যাল সলিউশন করে আসি। তাহলে দেখো তো, আমার এখানে x1 এর জায়গা আছে 4, x2 এর জায়গা আছে 5, x3 এর জায়গা আছে 6, x4 এর জায়গা আছে 7, x8 5 এর জায়গা আছে 8, অর্থাৎ আমার তথ্য সারিতে এখানে 5টি মান আছে। তাহলে আমরা এটার কিভাবে তরঙ্গ গড় নির্ণয় করতে পারি। দেখো, মনে করি x1 = 4, x2 = 5, x3 = 6, x4 = 7, x5 = 8। আমরা মানগুলোকে x এর মানের সাথে কম্পেয়ার করে নিছি। এবার এখানে মোট তথ্য সংখ্যা কয়টি, n এর মান n = 5। তাহলে আমরা জানি তরঙ্গ গড় HM সমান এই যে সেই সূত্রটা, n/1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 প্লাস 1/x4 প্লাস 1/x5। আমরা আগের বার দেখেছিলাম এখানে পুরোটার নিচে এখানে n দেওয়া আছে, কিন্তু আমরা পরবর্তীতেই দেখেছিলাম যে n এর মানটাকে ভাগ চিহ্ন আছে, এই জন্য সেটাকে গুণ করলে পরে উল্টে উপরে চলে যায়, সেই জন্য এনটাকে উপরে রাখা হয়েছে। এবার আমরা মানগুলোকে অ্যাপ্লাই করি। আমাদের মানগুলো যা দেওয়া আছে সেটি আছে হলো, n এর মান দেওয়া আছে 5, মান বসিয়ে দিয়েছি, x1 এর মান 4, x2 এর মান 5, x3 এর মান 6, x4 এর মান 7, এর মান 8 বা 8।
তাহলে এই নিচের মানগুলো 1/4, 1/5, 1/6, 1/7, 1/8 এই মানগুলোকে আমরা ভগ্নাংশটাকে যদি আমরা দশমিকে নিয়ে আসি তাহলে আমরা এই নিচের এই মানগুলো পাই। যোগ করলে আমরা পাই 0.89। তাহলে 5 কে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে আসবে 5.62। সুতরাং উক্ত তথ্য সারির তরঙ্গ গড় আমরা বলতে পারি 5.62 প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে আরো কয়েকটি মান পরিবর্তন করে তোমরা এই গড়টাকে নির্ণয় করবে। এবারে চলো আমরা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে তরঙ্গ গড়টা একটু দেখে আসি। আগেরটা আমরা দেখলাম অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে, এবার দেখবো শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে, যেখানে আমাদের গণসংখ্যা যুক্ত থাকবে শ্রেণীতে। আমরা সেই সূত্রটা একটু দেখে নিই। আমরা এখানে আগের মতোই দেখতে পাচ্ছি যে x1 x2 xn আছে, কিন্তু এই মানগুলোর গণসংখ্যা এখানে দেওয়া আছে f1 f2 fn, অর্থাৎ যেখানে x1 আছে সেখানে f1 আছে, যেখানে x2 আছে সেখানে f2 আছে, যেখানে xn আছে সেখানে fn আছে। অর্থাৎ এই x1 এর মান কতগুলো আছে সেটা বোঝাবে f1 দ্বারা, এই x2 এর মান কতগুলো আছে সেটা বোঝাবে f2 দ্বারা, এই xn এর মান কতগুলো আছে সেটাকে বোঝাবে fn দ্বারা। এবং আমরা দেখেছি আগের বার তথ্য সারির চলকে এক্স এর মানগুলো n সংখ্যক মান ছিল, কিন্তু এবার কি হবে, এবার এই ফাংশন f1 f2 fn এই সবগুলোকে যোগ করলে যেটা হবে সেটা আমার এবার মোট পদ সংখ্যা বা গণসংখ্যা হবে। তাহলে এখানে আমরা বলতে পারি সাম অফ fi ইকুয়াল টু ক্যাপিটাল N। এবার আমরা সূত্রটা আগের মতোই লিখে ফেলি। এই যে আগের মতো আমরা 1 লিখছি, এবার আমরা লিখছি কি মানগুলোর ভগ্নাংশ অর্থাৎ উল্টা মান। তাহলে উল্টা মান কি হবে, তাহলে f1 ভাগ x1 প্লাস f2 ভাগ x2 প্লাস fn ভাগ xn ভাগ n সংখ্যক মান ছিল এই জন্য দ্বারা ভাগ করছি। তাহলে আবার আগের মতো সূত্র উল্টে গেছে, এই নিচের nটা সে উপরে চলে গেছে, আর এই মানগুলোকে f1 বাই x1 f2 বাই x2 fn বাই xn এই মানগুলোকে সমষ্টি করলে ভাই সাম অফ fi ভাগ xi। চলো এবার এটা দিয়ে কয়েকটি ম্যাথ সলিউশন করে আসি আমরা। তাহলে দেখে এখানে নিম্নোক্ত তথ্য সারির গাণিতিক গড় নির্ণয় করতে বলছে। আমরা এখানে তথ্য সারিটা দেখতে পেয়েছি। তথ্য সারিতে আমাদের এখানে যেটা বলা হয়েছে সেটি হলো xi এর মান হবে 10, 12, 15, 20, 22, 28, 30 এবং 10। সেখানে fi অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 10 এর মান আছে 2 বার, 10 আছে 2 বার, 12 আছে 3 বার, 15 আছে 4 বার। একইভাবে পর্যায়ক্রমে মানগুলো কতবার কোন মানটি ব্যবহার হয়েছে সেটি আমাদের এখানে দেওয়া আছে। তাহলে চলো এবার আমরা সলিউশনটা করে ফেলি। আমরা এবার কি করব, এফ আই আর এক্স আই এই দুটোকে ভাগ করে আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করে ফেলবো। তাহলে দেখো আমরা একটা সারণী করে নিছি। সারণীটি আমরা লিখছি কি এক্স আই এর মানগুলো, এই যে এইখানে যে এক্স আই এর মানগুলো ছিল আমরা সেই এক্স আই এর মানগুলো এখান থেকে ধরে নিছি। খেয়াল করো আমাদের এইখানে এই যে কলামটা ছিল, এই পুরা এক্স এর কলামটা, আমরা সেই এক্স এর কলামটাকে নিয়ে আসছি আমাদের এখানে এক্স এর কলামে এখানে নিয়ে আসছি। এবার আমরা কি করছি, এই যে আমাদের এখানে এফ ছিল সেই এফ গুলোকে অর্থাৎ f1 f2 f3 এই মানগুলোকে আমরা দেখো এখানে নিয়ে আসছি এই কলামে f1 f2 f3 এই কলামটাতে আমরা নিয়ে এসে সেটি বসিয়ে দিয়েছি। এইবার আমাদের এফ আই ভাগ এক্স আই সূত্রে আমাদের এই মানটি প্রয়োজন ছিল। তাহলে আমরা কি করছি, এই এফ এর মানগুলো অর্থাৎ এই যে 2 কে এই 10 দ্বারা ভাগ করে দিয়েছি, এই 3 কে এই 12 দ্বারা ভাগ করে দিয়েছি, এই 4 কে 15 দ্বারা ভাগ করছি, এই 5 কে 20 দ্বারা ভাগ করছি, এই 4 কে 22 দ্বারা ভাগ করছি, 3 কে 28 দ্বারা ভাগ করছি, 2 কে 30 দ্বারা ভাগ করছি। এই যে এফ আই যতগুলো মান আছে ততগুলো মানকে এই এক্স আই এর মানগুলো দ্বারা ভাগ করার কারণে আমার এই এফ আই আর এক্স আই কলামে এই মানগুলো নিম্নলিখিত মানগুলো এসেছে। এবার আমাদের সূত্রের প্রয়োজনে আমরা যে মানগুলো নেওয়া লাগবে। সূত্রে কি বলছে যে আমরা জানি তরঙ্গ গড় সমান HM সমান n ভাগ সাম অফ fi xi। তাহলে আমাদের এই প্রত্যেকটা মান ছিল f1 f2 এভাবে, তাহলে আমি সবগুলোকে যোগ করে সেটাকে বলছি সাম অফ fi মানে ক্যাপিটাল N সমান 23 পেয়েছি আমরা। আর এই যে fi xi এটারও সমষ্টি চেয়েছে, এই জন্য আমরা এই মানগুলোকে যোগ করে পাইছি 1.33। এবার আমরা মানগুলোকে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখো n এর মান আর সাম অফ fi xi এর মান, যেটাকে ক্যালকুলেশন করলে আসছে 17.30 প্রায়। সুতরাং আমরা তরঙ্গ গড়টি নির্ণয় করা
দেখলাম। এই যে নিম্নোক্ত তথ্য সারির তরঙ্গগণ নির্ণয় করেছি, এটা শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে আমরা নির্ণয় করেছি। এই শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে দুই ধরনের তরঙ্গগণ নির্ণয় করা যায়। একটা হলো বিচ্ছিন্ন চলকের, আর একটা হলো অবিচ্ছিন্ন চলকের। আমরা এতক্ষণ যে গড়টাকে যে তরঙ্গ গড়টাকে নির্ণয় করলাম, এটি ছিল আমাদের বিচ্ছিন্ন চলকের, অর্থাৎ প্রত্যেকটি মান ভিন্ন ভিন্ন, প্রত্যেকটি মান আলাদা আলাদা। কিন্তু আমরা যদি এখন চাই যে আমরা নির্ণয় করব পরবর্তী অংশটা, তাহলে আমরা কি নির্ণয় করতে পারি? আমরা এখন নির্ণয় করব অবিচ্ছিন্ন চলক। যেহেতু বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে নির্ণয় করব যেখানে শ্রেণী ব্যাপ্তি থাকবে। তাহলে চলো আমরা দেরি না করে সেই ম্যাথটি দেখে নিই এক নজরে। দেখো আমাদের এখানে দেওয়া আছে একটি নিচে একটি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন দেওয়া হলো, নিবেশনটির তরঙ্গগড় নির্ণয় করো। তাহলে আমরা কি করতে পারি? শুরুতে আমরা দেখে নিই একটা সারণী তৈরি করব। আগের মতোই প্রাপ্ত নাম্বার যেটি দেওয়া আছে আমাদের এখানে, সেই প্রাপ্ত নাম্বারটি আমরা এখান থেকে নিয়ে নিব। দেখো আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি এখানে প্রাপ্ত নম্বর মানে শ্রেণী ব্যাপ্তি কলাম, অর্থাৎ 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এই মানগুলোকে আমরা এখানে এই যে শ্রেণী ব্যাপ্তি কলামে এখানে বসিয়ে দিলাম। দ্বিতীয়ত দেখো আরেকটি, এই যে ছাত্র সংখ্যা, অর্থাৎ 10 থেকে 20-এর 0 থেকে 10-এর মধ্যে কতজন আছে? 2 জন প্রাপ্ত নম্বরে। 10 থেকে 20-এর মধ্যে 10 জন, 20 থেকে 30-এর মধ্যে 20 জন, এভাবে পর্যায়ক্রমে আছে। সেই মানগুলোকে আমরা এখানে গণসংখ্যা, পুনরাবৃত্তির সংখ্যার জন্য এখানে গণসংখ্যাগুলো বসিয়ে দিয়েছি, এবং এই টোটাল গণসংখ্যাগুলোর সমষ্টিকে আমরা বলতে পারি সাম অফ এফআই, যেটাকে আমরা 56 পেয়েছি অলরেডি এখানে। এবার চলে যাই আমরা এক্সআই এর মান লাগবে আমাদের সূত্র অনুসারে। তাহলে আমরা এক্সআইটা কোথায় পাবো? তাহলে দেখো আমরা এক্সআইটা কোথায় পেয়েছি? এক্সআইটা পেয়েছি আমরা এখানে। কিভাবে পেলাম এবার এক্সআইটা? আমরা একটু খেয়াল করি, এই যে 0 এবং 10 শ্রেণী ব্যাপ্তিতে ছিল, এইটা হলো নিম্নসীমা এবং উচ্চসীমা। 0 হলো নিম্নসীমা, 10 হলো উচ্চসীমা। প্রত্যেকটা শ্রেণীর এরকম দুইটা সীমা থাকে। তাহলে আমরা এই সীমা দুইটাকে যোগ করে দিব। তাহলে 0 আর 10 যোগ করলে 10 হবে, তাকে 2 দ্বারা ভাগ করলে 5 হবে। আমরা এখানে 5 পেয়ে গেছি। দ্বিতীয়ত আমরা দেখি 10 থেকে 20, নিম্নসীমা 10, উচ্চসীমা 20, এই দুটাকে যোগ করলে আমাদের হবে 30, যেটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 15। কেন 2 দ্বারা ভাগ করছি? কারণ এখানে দুইটা সীমা, একটা উচ্চসীমা একটা নিম্নসীমা, এই দুইটা সীমা যোগ করছি, এই জন্য 2 দ্বারা ভাগ করছি। আবারও আমরা দেখি পরেরটা, 20 থেকে 30 মানগুলোকে যোগ করলে হবে 50, তাহলে আমার 2 দ্বারা ভাগ করলে হবে 50, 25। তাহলে এভাবে পর্যায়ক্রমে আমরা এক্সআইটা নির্ণয় করছি। এরপরের ব্যাপারটি খুবই সহজ, আমরা আগেও দেখে এসেছি। এরপরের ব্যাপারটি ছিল কি? এফআই ভাগ এক্স আই, অর্থাৎ আমার এখানে গণসংখ্যা 2 আছে, 2 কে আমি 5 দ্বারা ভাগ করছি। এফআই এর মান 2, 5 দ্বারা ভাগ করলে আসলে 1.65। একইভাবে 10 কে আমি ভাগ করছি 15 দ্বারা, সেখানে আসছে 1.74। এভাবে পর্যায়ক্রমে সবগুলোকে ভাগ করলে এই মানগুলো এসেছে, এবং এই মানগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাবো সাম অফ এফ আই এক্স আই ইকুয়াল টু 2.46। এবার আমরা সূত্রে এই মানটা অ্যাপ্লাই করব এবং এই এন এর মানটাকে অ্যাপ্লাই করব। তাহলে চলো আমরা আমাদের সূত্রটা দেখে নেই, এবং সূত্রে মানগুলো আমরা মনে রাখবো 2.46 সাম অফ এফ আই এক্স এর মান এবং 56 এন এর মান। তাহলে এই মানটাকে আমরা এখন বসাই দিব। দেখো তরঙ্গ গড়ের সূত্র, সেখানে আমরা মানটাকে বসিয়ে দিয়েছি, যার ফলে আমাদের তরঙ্গ গড় এসেছে 22.76, অর্থাৎ নির্ণেয় তরঙ্গ গড় 22.76 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমাদের উল্লেখযোগ্য এই 3টি ম্যাথই ছিল, অর্থাৎ তরঙ্গ গড়ের সূত্র, 2টি সূত্র আমরা ব্যবহার করতে পারি। একটি হলো শ্রেণীকৃত, আরেকটি হলো অশ্রেণীকৃত। অশ্রেণীকৃত তথ্য দিয়ে আমরা একটা ম্যাথের সমাধান করছি, পাশাপাশি শ্রেণীকৃত সূত্র দিয়ে, শ্রেণীকৃত তরঙ্গ গড়ের সূত্র দিয়ে আমরা 2টা ম্যাথ সলিউশন করছি। একটা হলো বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে, আরেকটি হলো অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। এবার আমরা আমাদের বোর্ড পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন বা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি। কখন তরঙ্গ গড় নির্ণয় করা যায় না? এই প্রশ্নটা আমি তোমাদেরকে সংজ্ঞার সময় একবার বলে এসেছি যে কখন তরঙ্গ গড় নির্ণয় করা যায় না। তরঙ্গ গড়ের শর্তটা সংজ্ঞাই ছিল তথ্য সারির মানগুলো অশূন্য হতে হবে, শুধুমাত্র তথ্য সারির মানগুলো অশূন্য হতে হবে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর দেখি। এবং আরেকটি জিনিস আমরা দেখেছিলাম
যে তথ্য সারির মানগুলো যদি সীমানা না জানা থাকে, নিম্ন সীমা বা উচ্চ সীমা, ধরো একটা শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলো, যে শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা দেওয়া নাই, উচ্চ সীমা দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা তরঙ্গ গড় নির্ণয় করতে পারবো না, কারণ সেখান থেকে আমরা এক্স এর মানগুলোকে নির্ণয় করতে পারবো না। এরকমই কয়েকটা অবস্থানের কথা চিন্তা করে আমরা বলতে পারি যে যখন কোনো তথ্য সারির খোলা শ্রেণীব্যাপ্তি অথবা কোনো মান শূন্য বা অজানা হয়ে যায়, তখন তরঙ্গগড় নির্ণয় করা যায় না। তাহলে আমরা কখন কখন তরঙ্গগড় নির্ণয় করতে পারবো না? যখন কোনো তথ্য সারির খোলা শ্রেণীব্যাপ্তি থাকবে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি উন্মুক্ত, কোনো মান শূন্য বা অজানা হয়, তখন তরঙ্গগড় নির্ণয় করা যায় না। খোলা শ্রেণীসীমা বলতে আমরা কি বুঝি? যদি বলতে চাই, তাহলে মানুষের আয়ু, মানুষ কত বছর বেঁচে থাকে, এটা নিয়ে যদি আমরা কোনো পরিসংখ্যান করতে চাই, তাহলে দেখো শুরুটা আছে জিরো বর্ন, নিউ বর্ন জন্মগ্রহণ করবে, জিরো থেকে তার বয়স শুরু হবে, কিন্তু মৃত্যুবরণ করবে কখন, এটার কোনো ঠিক আছে? আমরা যদি 10 করে শ্রেণী ব্যাপ্তি নেই, যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এবার 60 বছরের পরের মানুষগুলো, এর মধ্যে মানুষ মারা যায় বেশি, কিন্তু 60 বছরের পরে মানুষ মারা যাচ্ছে তুলনামূলক কম। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা কি বলতে পারো যে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 60 থেকে আপ টু, অর্থাৎ 60 বছর থেকে উপরে যত বয়স আছে, যখন মারা যাবে সেটাই আমাদের পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে। তাহলে এই ক্ষেত্রে উচ্চ শ্রেণী ব্যাপ্তিটা খোলা থাকবে। এই ধরনের ক্ষেত্রে আমরা তরঙ্গগড় নির্ণয় করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানতে পারলাম কখন তরঙ্গগড় নির্ণয় করা যায় না। তাহলে কোনো তথ্য সারির মানগুলো যদি শ্রেণীব্যাপ্তি যদি খোলা থাকে বা কোনোটার মান শূন্য বা অজানা হয়, তখন এই তরঙ্গগড় নির্ণয় করা যায় না। এবার আমরা আরেকটি প্রশ্ন দেখে আসি, যে কোনো তথ্য সারির ক্ষেত্রে এম, জিএম ও এইচএম এর মধ্যকার সম্পর্ক কি? তাহলে আমরা জানি কি, এম বলতে আমরা বুঝছি গাণিতিক গড়, জিএম বলতে বুঝছি আমরা জ্যামিতিক গড়, এইচএম বলতে বুঝছি আমরা তরঙ্গ গড়। এই তিনটা গড়ের মধ্যে ভিন্ন ভিন্ন আছে, মানে পার্থক্য আছে, কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা কি, কি ধরনের সম্পর্ক, রিলেশনটা কি, সেটা আমরা একটু জেনে দেখি। যে এই তিনটা গড়ের মধ্যে সম্পর্ক হলো গাণিতিক গড় জ্যামিতিক গড়ের থেকে বড়, জ্যামিতিক গড় আবার তরঙ্গ গড়ের থেকে বড়। তথ্য সারির মানগুলো অসমান হলে, এবার যদি তথ্য সারির মানগুলো সমান হয়, সবগুলো মানই যদি এক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এম, জিএম এবং এইচএম সমান হবে। এই জন্য আমরা এখানে বলতে পারি যে যে কোনো তথ্য সারির ক্ষেত্রেই এম, জিএম, এইচএম এর মধ্যে সম্পর্ক হলো এম গ্রেটার দ্যান ইকুয়াল জিএম গ্রেটার দ্যান ইকুয়াল এইচএম। এবার চলো আমরা আরেকটা প্রশ্ন দেখে নিই। 5, 7, 0, 4, 3 মান সমান কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ে কোন পরিমাপটি উপযুক্ত পরিমাপক নয়? আমরা খুব ভালো করে খেয়াল করবো এই প্রশ্নটা, যে এই মানসমূহের কেন্দ্রীয় মানের প্রবণতা নির্ণয় করতে কোন পরিমাপটি উপযুক্ত পরিমাপক নয়? আমরা যে গাণিতিক গড় পড়লাম, জ্যামিতিক গড় পড়লাম, তরঙ্গ গড় পড়লাম, এই পরিমাপগুলোর মধ্যে এই তথ্য সারির ক্ষেত্রে কোন পরিমাপটি উপযুক্ত নয় এবং কেন, সেটাও ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা শুরুতেই বলতে পারি যে এই তথ্য সারির মানসমূহে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ে জ্যামিতিক গড় ও তরঙ্গ গড় উপযুক্ত নয়। কেন উপযুক্ত নয়? প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংজ্ঞার দিকে আবার একটু খেয়াল করি। জ্যামিতিক গড়ে বলছি আমরা কতগুলো অশূন্য ধনাত্মক মানের, আর তরঙ্গ গড়ে বলছি আমরা অশূন্য, কতগুলো অশূন্য মানের। তাহলে এইখানে একটি মান শূন্য রয়ে গেছে, এই জন্য আমরা এই তথ্য সারির কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা ব্যাখ্যাটা দিয়ে দিই, কারণটা কি ছিল। কারণটা হলো জ্যামিতিক গড় জিএম ইকুয়াল টু, দেখো আমরা নির্ণয় করছি 5 × 7 × 0 × 4 × 3, তারপর 1/5। তাহলে এক্ষেত্রে দেখা গেছে সবগুলো গুণ করলে 0 হয়ে গেল, তার মানে 1/5 সমান 0, যা তথ্য সারির প্রতিনিধিত্বকারী মান নয়। আমরা যদি বলি উক্ত তথ্য সারির প্রতিনিধিত্বকারী মান 0, তাহলে সবগুলো মানে কি 0 বা 0-এর কাছাকাছি? না।
এই জন্য আমরা এটাকে বলতে পারবো না। সুতরাং এখানে আমরা আরেকটি জিনিস দেখি, তরঙ্গ গড়ের সূত্র HM = n বাই সাম অফ 1 বাই xi। তাহলে এক্ষেত্রে আমরা এই সূত্রের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল করি, 1 বাই xi যখন আমি 1/5 লিখবো মান পাবো, 1/7 পাবো তখন মান পাবো, যখন 1/4 লিখবো তখন মান পাবো, 1/3 পেলেও মান পাবো, কিন্তু 1/0 পেলে তখন আমি মান পাবো না, তখন হয়ে যাবে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। 1/0 কে কখনো সংজ্ঞায়িত করা যায় না। তোমরা এটা পরীক্ষা করার জন্য তোমরা ক্যালকুলেটরে লিখতে পারো 1/0, অর্থাৎ যে কোনো সংখ্যা দিয়েই তার সাথে 0 দিয়ে ভাগ করো, দেখবো যে সেটা ম্যাথ সায়েন্টিফিক এরর বা ম্যাথ এরর আসবে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোন তথ্য সারির মানগুলো 0 থাকার কারণে সেই মানগুলোর জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় নির্ণয় করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে কি কি নিয়ে আলোচনা করলাম, কি কি বললাম সে সম্পর্কে এখন একটু জেনে নেব। আমাদের আজকের মূল্যায়নে কি কি ছিল। আজকের ক্লাসে আমরা অনেকগুলো বিষয় শিখেছি। তোমরা খুব মনোযোগ সহকারে এই বিষয়গুলো করলেই তরঙ্গ গড়ের এই অংশটা তোমরা বুঝতে পারবে, এবং আমার ক্লাসটা দেখার পাশাপাশি তোমরা তোমাদের মূল বইয়ের দিকে একটু মিলিয়ে নিলেই তোমরা সহজেই এটার সমাধান করতে পারবে। তাহলে আমরা কি কি শিখেছি একটু বলে যাই। তরঙ্গ গড় কাকে বলে? অশ্রেণীকৃত তথ্য তরঙ্গ গড় নির্ণয় সূত্র করেছি আমরা। একটা তথ্য সারি ছিল, সেখানে তরঙ্গ গড় নির্ণয় করেছি, শ্রেণীকৃত তথ্য সারি তরঙ্গ গড় নির্ণয় করেছি, সেটি ব্যবহার করে দুটি ম্যাথের সলিউশন করেছি এবং গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন করেছি। একটা হলো কখন তরঙ্গ গড় নির্ণয় করা যায় না, বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। যে কোনো তথ্য সারির ক্ষেত্রে AM, GM ও HM এর মধ্যে সম্পর্ক কি, এবং একটা তথ্য সারি দিয়ে আমরা বলছি যে এই তথ্য সারির কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপযুক্ত নয় কোন কোন পরিমাপকের, সেটি নির্ণয় করতে বলেছি। এবারে চলো, তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে, আর বাড়ির কাজটি হবে একটি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন দেওয়া হলো, গণসংখ্যা নিবেশনটি তরঙ্গ গড় নির্ণয় করো। দেখো, এই একই শ্রেণী ব্যাপ্তি দিয়ে তোমাদেরকে একটি ম্যাথ আমি সলিউশন করিয়েছি এবং এখানে তোমাদেরকে আরেকটি ম্যাথ দিয়েছি, তোমরা এই ম্যাথটা বাসা থেকে করে আসবে। এবং সর্বশেষ আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটি যে এই করোনা ভাইরাস কালীন সময়ে তোমরা সর্বদাই বাহিরে বের হলেই যথাযথ প্রোটেকশনের মাধ্যমে বের হবে, অর্থাৎ মাস্ক পরে বের হবে, প্রয়োজনীয়তা অনুসারে হাতে হ্যান্ড গ্লোভস পরতে পারো, মাথায় ক্যাপ দিতে পারো, এবং অবশ্যই চোখে চশমা ব্যবহার করার চেষ্টা করবে যেন এই ভাইরাসটা প্রবেশ করে চোখ, মুখ এবং নাকের মাধ্যমে শরীরে বেশি প্রবেশ করে। তো সুতরাং আমরা এই 3টা অংশ খুব সাবধানতার সাথে রাখবো। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করছি করেই তোমাদের আজকের ক্লাসে সংযুক্ত থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের মতো ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।